বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের গল্প আড়ালে ভালোবাসার সংসার, সিজন 2, লেখিকা স্মিতা শিকদার, সামিয়া, পর্ব 35 এবং 36। মানেটা খুব সহজেই, শুধু বলার অপেক্ষা। আমি ফ্রেশ হয়ে আসি, তুমি 2 কাপ এক্সপ্রেসও নিয়ে আসো, তারপর না হয় শুনবে। বরাট কণ্ঠে বেশি সুস্পষ্টভাবে কথাটা বলে ওয়াশরুমে ঢুকে গেল। বিথিও নানান কথা ভাবতে ভাবতে বেডরুম থেকে বের হয়ে গেল। এদিকে রূপ শুভ্রের এমন অবস্থা শুনে কাঁদতে কাঁদতে অস্থির প্রায়। হঠাৎ কিছু একটা মাথায় আসতেই অশ্রু চেপে রাগে ক্ষোভে ছেয়ে যায় সে। চোখের অশ্রু মুছে রাগী গলায় বিড়বিড় করে বলে, ছেলেটা এমন কেন? এত কিছু হয়ে গেল, একটা বার আমায় কল করে জানালো না। মিস্টার শুভ্র অনেক কিশোরী রূপের অভিমান দেখেছেন, এবার রূপ চৌধুরীর পাগলামি আর দেখার পালা। রাগে পুষতে পুষতে ফোন নিয়ে কাউকে কল লাগায় সে। অপর পাশ থেকে কিছু একটা বলতে সে গম্ভীর গলায় বলে ওঠে, টাকার কথা চিন্তা করতে হবে না আপনার, রূপ চৌধুরী বলে কথা। তবে যদি আমার কথা আর হেরফের হয় তবে কি হবে আপনার জানাই। কথা শেষ হতেই কলটা কেটে ফোনের হোম স্ক্রিনে থাকা শুভ্রের ছবির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। বাঁকা হেসে বলে, সহ্য করতে পারবে তো চৌধুরী এম্পায়ার রাজকন্যা রূপকে? শুভ্র হাতে রবিক্স কিউব ঠিক করে বেডের পাশে রাখে। ভাবলেশীনভাবে জানালার বাইরে বিদ্যমানে বড় গাছটার দিকে তাকিয়ে বলল, তোমার কাছে এসেছি, অনেকটাই কাছে, তবু বেশ রয়েছে দূরত্ব, আকাশচুম্বী দূরত্ব। বিধান বারান্দায় দাঁড়িয়ে কফির কাপে ঠোঁট ছোঁয়াতে চোখ জোড়া যেয়ে আটকে পড়ল বাম দিকে দাঁড়িয়ে থাকা যুবতীর দিকে। চুলগুলো একপাশে রাখা, আঁচলটাও বেসামাল হয়ে এদিক ওদিক ছুটছে। আঁচলের ফাঁকে কোমরে এক পাশ কিছুটা উকিঝুঁকি দিচ্ছে। আপন মনে বিধান বলে উঠল, যৌবনের স্রোত উঠে তোর দেহে মায়াবতী, তা যে বড় ভয়ঙ্করী। প্রলয় বয়ে আনে বুকে প্রতিবারই, তবু কেন বেসামাল হয়ে চলিস কন্যা মায়াবতী। কথাটা শেষ করে বিধান্ত মুগ্ধ চোখে দেখতে লাগলো নিজের স্ত্রীকে। কিন্তু বিথি, তার সারা গায়ে অদ্ভুত এক শিহরণ বয়ে গেল। মিনিটখানেক স্তব্ধতারে কাটল তার। তা ভাঙতেই মনে মনে প্রশ্ন করলো, লোকটা কি আমাকে এসব বলে? কথাটা ভাবতেই এক ভালো লাগার বাতাস বয়ে গেল হৃদয়ে। এই ভালো লাগার কারণ তার জানা নেই, না দিশাকে দেখে খারাপ লাগার কারণ তার জানা। এসব অহেতুক কিংবা দরকারি ভাবনা রেখে চোখজোড়া বারান্দায় বাইরে স্থির রেখে জিজ্ঞেস করলো, আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন হয়তো। যুবতী কথায় ঘোর ভাঙে যুবকের। গোপনে এক দীর্ঘশ্বাস ফেলে সে গম্ভীর ভাব ধরে রাখতে শুরু করে নিজের কথা। তোমার সাথে মায়ের দেখাটা প্রথম কোথায় হয়েছিল? কিছুটা অবাকই হলো বিথি, তবু নিজেকে স্বাভাবিক রেখে উত্তর দিল, অফিসের লাস্ট দিন আপনার পার্সোনাল ফোনে তাকে প্রথম দেখেছিলাম। তার উত্তরে যে যুবক অসন্তুষ্ট তার চেহারাতেই স্পষ্ট হলো। ঘোর আপত্তি জানিয়ে বিধান গম্ভীরভাবে বলল, প্রথম সাক্ষাৎ হয়েছিল ঢাকা উদ্যানে। মায়ের হিট অ্যাটাক এসেছিল, সেই সাথে বাইক ধাক্কা দেয়। আশেপাশের কেউ এগিয়ে আসছিল না পুলিশকে ছোঁয়ার ভয়ে। তুমিও সেই পথ দিয়ে অটো দিয়ে বাড়ি থেকে কোথাও যাচ্ছিলে। এমন সিচুয়েশন দেখে তুমি এগিয়ে গিয়েছিলে। সেই সাথে লোকগুলো একগাদা শুনিয়েও ছিল। তুমি মাকে ভিড়ের মধ্যেই থাকা সেই অটো ড্রাইভারের সাহায্যে হাসপাতালে নিয়ে যাও। তারপর মা ভালো হচ্ছে জেনে এক জরুরি কাজ পড়ায় তুমি সেই ড্রাইভার 1000 টাকা দিয়ে বের হয়ে যাও। লোকটা মা জাগলেই সবটা জানায়। মা তোমার উপর মুগ্ধ হয়, লোকটার কাছে খবরাখবর জানতে চায়। আর সে যেহেতু তোমাকে তোমার বাড়ি থেকে উঠিয়েছিল যাত্রার জন্য, তাই অ্যাড্রেস দিতে খুব একটা বেগ পেতে হয়নি। যুবতী অবাক হয়ে যায়। সে তো ছিল একজনকে, কিন্তু তিনি বোরকা পরা থাকায় বেশি একটা খেয়াল করিনি। আমি তো বুঝতেই পারিনি ওই মধ্যবয়স্কই মামুনি। কিন্তু এসবের সাথে দিশাকে ছেড়ে আমায় বিয়ে করার বিষয়টা কি করে জানিয়ে? কারণ মা তোমাকে পছন্দ করে ফেলেছিল। মা তোমাকে ফলো করা শুরু করেছিল, তুমি কোথায় যাচ্ছ কি করছো সব জানতো। আর তোমার নম্রতা, যত্নশীলতা, অপরকে সহযোগিতা করার মনোভাব
কোমলতা, দয়া ইত্যাদি সব কিছুই মায়ের কাছে পারফেক্ট লেগেছে আমার জন্য। তাই মা আমাকে তোমায় বিয়ে করার প্রস্তাব দেন। অবশ্য প্রস্তাব বললেও ভুল, রীতিমতো চাপ দিতে লাগেন। আমি এক্স্যাক্টলি জানতাম না মেয়েটা তুমি। বারবার না করি। একদিন মায়ের সাথে রাগারাগি হওয়ার রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাই। আর সেদিনই ঘটল অঘটন বলে চোখ জোড়া বন্ধ করে ফেলল যুবক। আর এই সুযোগে শ্যামবতী নারীটি আর চোখে দেখা বাদ দিয়ে সুচালো দৃষ্টিতে তাকালো দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে। ক্ষীণ গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছিল সেদিন? অতীত। বিতান বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় রাগের মাথায় বলে, আজ বাবা নাই দেখে কেউ আমাকে বোঝার নাই। বাবা থাকলে এসব সহ্য করতে হতো না। আর আসবো না এই বাড়িতে আমি, জাস্ট সিক। মিসেস চৌধুরী এই কথাগুলো সামলে উঠতে পারছিলেন না। স্বামী মরার পর যেই সন্তানদের এত আগলে রেখে বড় করলো, সব দুঃখ কষ্ট ছাপিয়ে লড়ে গেল, তারা কি না আজ এই কথা বলছে ভেবে তার মাথা ধরে যাচ্ছে। তবুও নিজেকে সামলানোর চেষ্টা করে এলোমেলো পায়ে হল থেকে চলে যেতে তখনই ধপ করে কিছু পড়ার আওয়াজ। সকল সার্ভেন্ট ছুটে এসে দেখে নারীটি বুকে হাত চেকে তড়পাচ্ছে। ড্রাইভার রনি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। যেহেতু রবিবার ছিল তাই কোচিং থাকায় রূপও বাসায় ছিল না। মিসেস চৌধুরীকে আইসিইউতে নেওয়ার পর ড্রাইভার বারবার বিধানকে কল দেয়, কিন্তু বিধান রাগের মাথায় বাড়ি থেকে কল এসেছে দেখেও ধরে না। আর রূপের ফোন সাইলেন্ট থাকায় সেও কল দেখে না। রূপ কোচিং শেষে বাসায় ফিরতেই সব জেনে কাঁদতে কাঁদতে হাসপাতালে ছুটে। মাঝে নিজের ভাইকেও কল করে, কিন্তু সে তো রিসিভ করতে অনিচ্ছুক। অজ্ঞাত টেক্সট পাঠায়। বিধান রূপের মেসেজ পড়তেই পাগলের মতো ছুটে হাসপাতাল আসে। ততক্ষণে ডক্টর বেরিয়ে গেছে। যুবক ছুটে এসে জিজ্ঞেস করে, ডক্টর, আমার মায়ের কী অবস্থা? শি ইজ ফাইন রাইট? এমন উদ্বিগ্ন গলা শুনে ডাক্তার সাহেবও বিচলিত হন। এক দীর্ঘশ্বাস ফেলে বলেন, মেজর অ্যাটাক না হলেও মাইনর কিন্তু মোটেই ছিল না। সঠিক সময় নিয়ে আসায় বেঁচে ফিরেছেন। আর একটা কথা, উনি তো আপনার মা। খোঁজখবর নেন তো? শারীরিক অবস্থা তো বেশ বাজে। প্রেশার মেবি হাই থাকে। এত বড় ছেলে থাকতে এত দুশ্চিন্তার ব্যাপারটা মানানসই নয়। সামনে থেকে খেয়াল রাখবেন উনি যাতে কোনো ধরনের চাপ বা টেনশন না নেয়। উনি শখ হবে এমন কিছুও যাতে তার সামনে না আসে। না হলে কি হবে জানেনই তো। কারণ ওনার হেলথ অনেক টেক কেয়ার। ডক্টর সাহেব কথাগুলো বলে চলে গেল। আজ আর ইগোস্টিক বিধানের রাগ উঠল না, বরং যুবকের চোখ জোড়া বেয়ে অলক্ষ্যে দুপুরটা জল বেয়ে পড়ল। মিসেস চৌধুরীকে কেবিনে শিফট করতেই বিধান ও রূপ গেল। ছেলেকে দেখে মিসেস চৌধুরী অভিমানে চোখ ফিরিয়ে নিলেন। যা দেখে বিধান মায়ের বেডের কাছে যে হাত জোড়া ধরে অনুতাপ সূচক গলায় বলল, মা, তুমি যা বলবে তাই হবে। আমি ওই মেয়েকে বিয়ে করব। তুমি যবে বলবে তবেই। তুমি প্লিজ আমার থেকে মুখ ফিরিয়ে নিও না। আমি যে শেষ হয়ে যাব। যৌবন ছুটে যেতেই মানুষের মাঝে বার্ধক্যের সাথে সাথে বাচ্চাময় শুরু হয়। মিসেস চৌধুরীর হলো সেই দশা। ছোট বাচ্চাকে মেয়ের বেঁকে একটা চকলেট দিলেই যেমন খুশি হয়, ছেলের কথা শুনে তিনিও সব ভুলে উৎফুল্ল হয়ে উঠলেন। সত্যি তুই বিতিকে বিয়ে করবি? মায়ের মুখে বিতির নাম শুনতেই ঝটকা খায় বিধান। পরে ভেবে নেয় অন্য কোনো মেয়ে, তাই সেদিকে আর ঘাটে না। স্বাভাবিক গলায় বলে, মা, করবো আমি। দিশার সাথে রিলেশনের কথা জানলে মা খুব বড় ধরনের শখ পাবে। তার উপর দিশার বাবা এই সম্পর্ক কখনোই মানবেন না, বরং জানলে মিসেস চৌধুরীকে কথা শোনানোর কোনো সুযোগ ছাড়বেন না। সব কিছু মিলিয়ে সে অনেকটা উপায়হীন হয় এই সিদ্ধান্ত নিয়েছিল। যদিও বিয়ের ৩-৪ দিন আগে সে যখন জানতে পারে মেয়েটা আসলে বিথি, তখন সুপ্ত ইচ্ছা পূরণের এক আনন্দ অনুভব তো হয়েছিল। তবে তার ঢাকা পড়ে যায় দিশাকে ধোঁকা দেওয়ার অপরাধ বোধে। বর্তমানে বিধানের কাছে অতীত শুনে এক ভাবনার ঘরে চলে গিয়েছে বিথি। বলা বাহুল্য, বিধানই তাকে তখনও বলেনি যে তাকেই সে প্রকৃত অর্থে ভালোবাসে। তার মনে এখন 2টি প্রশ্নই আওড়াচ্ছে। তাহলে কি লোকটা আমায় বাধ্য হয়ে বিয়ে করেছিল? আমি কি অজান্তেই দুজন মানুষের মাঝে এসে পড়েছি? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে